জয় হিন্দ বন্ধুরা। ডাব্লিউবিপিএসসি ওয়ালা চ্যানেলে সবাইকে আরো একবার স্বাগত। আজকে তোমাদের সাথে আমি এমন একটা ইন্টারেস্টিং এবং একাধারে ভয়ানক জিনিস নিয়ে আলোচনা করব, যেটা আমরা পৃথিবীবাসী হিসেবে, ভারতবাসী বলবো না, পৃথিবীবাসী হিসেবে জানাটা খুব আবশ্যক। এবং পৃথিবীর যে প্রান্তেই মানুষ থাকুক, যে দেশেই থাকুক, সবার পক্ষে এই জিনিসটা জানা খুব দরকার। সেটা হচ্ছে, থাম্বনেলে তোমরা যেমন দেখতে পাচ্ছ, যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া রহস্যময় শব্দ, যেটা 16ই সেপ্টেম্বরের পর থেকে সারা পৃথিবীর বুকে সাড়া ফেলে দিয়েছে। তো সেটা কি, সেই জিনিসটা আমি এই ভিডিওতে তোমাদের সামনে ডিসকাশন করব। এটা কেন হলো, এর ফলে আমাদের আর্থে, আমাদের গ্রহে কি পরিবর্তন হতে পারে, কি আসতে চলেছে ভবিষ্যতে, সমস্ত পার্টটাই। তার আগে তোমাদের আমি একটা জিনিস বলতে চাইবো, সেটা হচ্ছে যে জিনিসটা কি। এই যে লাল কালারের যে স্পটগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো জায়গাতে রেড সিগন্যাল মানে আমরা ওয়ার্নিং বুঝি, এটা জানি। তো জিনিসটা কি হয়েছে, যে টানা 9 দিন ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে একটা রহস্যময় শব্দ বা সিগন্যাল পাওয়া যাচ্ছে। শব্দর থেকেও বড় কথা হচ্ছে সিগন্যাল বা সংকেত। এবং বিজ্ঞানী মহল এই সংকেতের উৎপত্তি স্থল ধরতে পারেনি, যে কোথা থেকে এই জিনিসটা আসছে মেনলি। এর আগে বিভিন্ন ধরনের সংকেত বিভিন্ন জায়গা থেকে এসছে। আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, ইউএফও বলে একটা জিনিস হয়, যেখান থেকে বা যেই সংকেত বাক্য বিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন, কিন্তু এই সংকেতটা কোথা থেকে আসছে ঠিক সেই সংকেতটা বোঝা যাচ্ছে না। এবং এর আগে কোনো সংকেত টানা 9 দিনের জন্য লাস্টিং করেনি। এবং এই জিনিসটা কি এমন, বা কোথা থেকে আসছে, সেই পার্টটা তোমাদের সামনে একটুখানি আমি দেখাতে চাইবো। তার আগে এই সংক্রান্ত কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য একদম বাংলা ভাষায় তোমাদের সাথে আমি ডিসকাশন করব। সবাই, প্রত্যেক স্তরের মানুষ, বাচ্চা থেকে বড়, সবার এই ভিডিওটা দেখা দরকার, এই ভিডিওটা জানা দরকার। প্রত্যেকে তোমরা এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবে। জিনিসটা কি দেখো, বলছে 2023 সালের সেপ্টেম্বরে, আজ থেকে প্রায় 1 বছর আগের কথা, 2023 সালের সেপ্টেম্বরে বিশ্বজুড়ে ভূমিকম্পের কার্যকলাপ পর্যবেক্ষণকারী বিজ্ঞানীরা একটি রহস্যময় সংকেত শনাক্ত করেছিল। আচ্ছা, ঠিক আছে। যেমন ভূমিকম্প বা আর্থকোয়েক আসার আগে না, বিজ্ঞানীরা বিভিন্ন সংকেত বা সিগন্যাল পান, যে সিগন্যাল থেকে আনআইডেন্টিফাইড সিসমিক অবজেক্ট বা ইউএসও বলে একটা জিনিস আমি একটু বাদে বলছি, তো তার সম্পর্কে ট্রেস করা যায়। সেই সিগন্যাল থেকে বিজ্ঞানীরা জানতে পারেন যে ভূমিকম্প আসছে। ঠিক আছে, তো এটা 1 বছর আগের কথা। এবার বলছে কি, যে পূর্বের যে কোনো দৃশ্যের বিপরীতে এই সংকেতটি আর্কটিক থেকে আন্টার্কটিকা পর্যন্ত, মানে নর্থ পোল থেকে সাউথ পোল পর্যন্ত সর্বত্র রেকর্ড করা হয়েছিল। ভালো কথা। আমরা যদি ম্যাপে সেই জিনিসটাকে দেখাই, ওপরে আমাদের আর্কটিক, নিচে আমাদের আন্টার্কটিক, তাহলে আর্কটিক থেকে আন্টার্কটিক ওশান পর্যন্ত না, সমস্ত জায়গাতেই এই সংকেতটা ট্রেস করা হয়েছিল। আমি তোমাদের এখানে একটা দেশের কথা একটুখানি বলতে চাইবো, বা দেশের নামটা দেখাতে চাইবো। সেটা হচ্ছে এই যে গ্রিনল্যান্ড, ডেনমার্ক আছে, এই জায়গাটাকে আমি হাইলাইট করে রাখছি। এই জায়গাটা আমাদের লাগবে, পরে কাজে লাগবে। কেন লাগবে দেখে নাও। এটা আমরা ম্যাপ আমরা জানি, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, বলছে যে স্বাভাবিক ভূমিকম্পের মতোই এই সংকেতটি একটি মাত্র কম্পাঙ্কের সঙ্গে টানা 9 দিনের জন্য দেখা গিয়েছিল, মানে যেটা 2023 সালের সেপ্টেম্বর মাসে হয়ে গেছে অলরেডি। তো তার ফলে কি হয়েছে, এর ফলে বিজ্ঞানীদের মধ্যে সন্দেহ শুরু হয়, এবং তারা সন্দেহ করেন যে এটা কোনো গুপ্ত আগ্নেয়গিরি, কোনো হিডেন ভলক্যানো আছে, বা কোনো যন্ত্রপাতির গোলযোগ, যে যন্ত্রপাতিগুলো দিয়ে সিসমিক অবজেক্টকে, যে ভূমিকম্প আসার আগে যে অবজেক্টগুলো সিগন্যাল দেয়, সেই অবজেক্টকে ট্রেস করার যে যন্ত্রপাতিগুলো আছে, সেই যন্ত্রপাতিগুলোর মধ্যে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। তার জন্য হয়তো এই সিগন্যালটা দেখা দিচ্ছে, এটা বিজ্ঞানীরা প্রাথমিকভাবে সন্দেহ করেছে। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে তাদের যে এই সন্দেহ পুরোপুরিভাবে ভুল, এবং নতুন করে একটা ঘটনার জন্ম হচ্ছে। সেই ঘটনাটা কি দেখে নাও। পরবর্তীকালে বিজ্ঞানীরা এই সংকেতের নাম দেন, যেটা বলছি আনআইডেন্টিফাইড সিসমিক অবজেক্ট। আনআইডেন্টিফাইড মানে বলা হচ্ছে কেন, যেহেতু বিজ্ঞানীরা এই সংকেতের পেছনে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে ট্রেস করতে পারেনি, সেই জন্য তার নাম দিয়েছে আনআইডেন্টিফাইড সিসমিক অবজেক্ট বা ইউএসও। সিসমিক অবজেক্ট মানে কি, যারা ভূমিকম্পের আগে সংকেত বাক্য বা সংকেত দেয়,
সেই সমস্ত অবজেক্টকে আমরা সিসমিক অবজেক্ট বলি। আচ্ছা, তো বিজ্ঞানীদের মতেই সম্পূর্ণ অজানা সংকেতটিকে তারা পূর্ববর্তী কোনো সংকেতের সঙ্গে মেলাতে পারছেন না। মানে আগে যে সমস্ত অবজেক্টের থ্রু থেকে তারা সংকেতগুলো পেয়েছিল, সেই সংকেতের সঙ্গে এই নতুন যে সংকেতটা পাওয়া যাচ্ছে টানা 9 দিন ধরে, এইটাকে তারা মেলাতে পারছেন না। এবং একজন বিজ্ঞানী আছেন যার নাম হচ্ছে ক্রিস্টিয়ান স্নেভিক, তিনি বলছেন, ইনি একজন ভূতাত্ত্বিক, এবং তিনি এই মন্তব্য করেন যে আগে যতগুলো সংকেত আমরা পেয়েছি তার সংকেতের সঙ্গে এই সংকেতটার কোনো মিল নেই। তো এই ঘটনার 1 বছর পরে, এটা যেটা বলছি সেটা 2023 সালের আগের বছরের সেপ্টেম্বর মাসের কথা। তো এই বছরের সেপ্টেম্বরে 1 বছর পরে কি বলছে যে গত বৃহস্পতিবার মানে 16ই সেপ্টেম্বরের কথা বলা হচ্ছে, ঠিক 16-17 সেপ্টেম্বর সেই সময়কার কথা বলা হচ্ছে, যে জার্নাল সায়েন্সে একটা তথ্য পাবলিশ করা হয়েছে এবং এই সংকেতের রহস্য উদ্ঘাটন করা হয়েছে। এবং এই যে ব্যাপারটা যে টানা 1 বছর ধরে কাজ চলেছে, ঠিক আছে, যে এইটা কিন্তু এই যে 9 দিন ধরে যে রহস্যময় শব্দটা পাওয়া যাচ্ছে, এটা বিজ্ঞানীরা ট্রেস করতে পারেনি, সেটা আগের বছরের সেপ্টেম্বর মাসে পাওয়া গেছে, কিন্তু সেই জিনিসটা কোথা থেকে আসছে তার রহস্যটা উদ্ঘাটন হয়েছে এখন। তো এই রহস্য অনুযায়ী তিনি মানে তারা কি বলছেন, তারা বলছেন যে পৃথিবীর 15টি দেশে প্রায় 70 জন বিশেষজ্ঞদের প্রচেষ্টায় 8,000 মেসেজ দেওয়া হয়েছিল, যে মানে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন কান্ট্রি থেকে তাদের নিজস্ব যে থিওরি, তাদের নিজস্ব যে চিন্তাভাবনা বা বক্তব্য, সেই বক্তব্য দিয়েছে। আচ্ছা, এই বক্তব্য দেওয়ার ফলে কি হয়েছে, 16ই সেপ্টেম্বর গ্রিনল্যান্ডে, আমরা ওই ম্যাপের মধ্যে মার্ক করে রেখেছিলাম গ্রিনল্যান্ড, তো 16ই সেপ্টেম্বর গ্রিনল্যান্ডে একটি গলিত হিমবাহ এমন একটি ঘটনা শৃঙ্খলের সেট যা কমপক্ষে 2 শতাব্দী ধরে দেখা যায়নি, মানে গ্লেসিয়ার সেটা মেল্ট হচ্ছে। এই ঘটনা আমরা নর্মালি জানি, কিন্তু এই ঘটনাটা কতটা তীব্রতর হতে পারে, তার ইন্টেন্সিটি কত বড় হতে পারে, সেই জিনিসটাই আমি তোমাদের দেখাবো। তো গলিত হিমবাহ এমন একটি ঘটনা শৃঙ্খলের সেট যা কমপক্ষে 2 শতাব্দী ধরে দেখা যায়নি। এটা কি বলছে, এটি প্রায় 1.2 কিলোমিটার উচ্চ রূপান্তরিত পাথর, মানে মেটামরফিক রক যেটাকে বলা হয়, 500 ফুট পুরু স্ল্যাবের পতনের সঙ্গে শুরু হয়, যা একটি বিশাল ভূমিধসের সূত্রপাত করে, যা আগে মানুষ কখনো প্রত্যক্ষ করেনি। মানে 500 ফুট চওড়া, এবং যে রকটা আছে, যে শিলাটা আছে, তার হাইট প্রায় 1.2 কিলোমিটার, মানে 1200 মিটার তার হচ্ছে উচ্চতা। সেই যে পাথর আছে, সেই যে রক আছে, সেই রকের পতন বা স্ল্যাবের পতন শুরু হয়, ঠিক আছে। এবং এই জিনিসটা দেখো, আমি তোমাদের গ্রিনল্যান্ডের যেটা, এটা হচ্ছে আমাদের টোটাল গ্রিনল্যান্ডের ম্যাপ, এই গ্রিনল্যান্ডের ম্যাপের মধ্যে একটা জায়গা তোমাদের দেখাতে চাইবো, সেটার নাম হচ্ছে ডিকসন ফোর্ট। এই ডিকসন ফোর্ট হচ্ছে গ্রিনল্যান্ডের ইস্ট সাইডে, মানে একটু পূর্ব দিকে অবস্থিত। এই ডিকসন ফোর্ট থেকেই বেসিক্যালি এই ঘটনার সূত্রপাত হয়েছে, এই কারণে আমি গ্রিনল্যান্ডকে সেখানে মার্ক করে রেখেছিলাম, ঠিক আছে। তো এইখান থেকে কিভাবে ঘটনার সূত্রপাত হয় ভালো করে দেখো। এই যে রকটার কথা বলছিলাম না, এই রকটাই হচ্ছে 1.2 কিলোমিটার হাইট এবং 500 কিলোমিটার পুরু, ঠিক আছে। এইখান থেকে ল্যান্ডস্লাইড শুরু হয়, এই যে জায়গায়, এইখান থেকে ল্যান্ডস্লাইড শুরু হয়, এবং তারপরে যে ছবিটা আছে সেই ছবিটা দেখে নাও, ঠিক আছে। এই ল্যান্ডস্লাইডের ফলে কি হয়েছে ভালো করে লক্ষ্য করো, এইটা হচ্ছে তার পরবর্তী ছবি, মানে এইরকম অনেক ছবি তুমি হচ্ছে ইন্টারনেটে পাবে। এই ল্যান্ডস্লাইডের ফলে কি হচ্ছে, যে একটা ক্লোজড জায়গা আছে, সেই ক্লোজ জায়গার মধ্যে না জল, যেমন তুমি একটা গামলার মধ্যে যদি জল রাখো, গামলাটাকে যদি তুমি এরকম দোলাও, যেরকম অসিলেটরি মোশনে টু অ্যান্ড ফ্রো মোশন হয় বা ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন হয়, সেরকম জল যেটা আছে না, মানে বরফ গলে যে জলটা পাওয়া যাচ্ছে, সেই জলটা অ্যাকচুয়ালি ওই ক্লোজ জায়গার মধ্যে না এইভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন করছে, মানে ওই জায়গা ছেড়ে তারা বেরোতে পারছে না। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই লোকেশনটা হচ্ছে আমাদের ল্যান্ডস্লাইডের লোকেশন মেনলি। এবার দেখো ভালো করে, বলছে এই যে বরফ এবং ধস সেটা কি করতে পারে, মানে এটা আমরা তো স্যার ল্যান্ডস্লাইড এর আগেও অনেকবার শুনেছি, ধসের কথা আমরা অনেকবার শুনেছি, কিন্তু এই ধসটা কি করতে পারে ভালো করে দেখে নাও। এই বরফ বা ধস 10,000 অলিম্পিক সমান সুইমিং পুলকে জলে ভরে দিতে পারে। মানে অলিম্পিক গ্রাউন্ড দেখেছো, 10,000টা অলিম্পিক গ্রাউন্ডকে ভরতে যতটা পরিমাণ জল লাগবে, সেই জলটা তৈরি হচ্ছে এই বরফটা গলে, ওকে। এবং যা ওপর থেকে নিচের দিকে প্রতি সেকেন্ডে 47 মিটার গতিতে নামছে, মানে 47 মিটার পার সেকেন্ড হচ্ছে তার স্পিড ল্যান্ডস্লাইডের, রাইট। নেক্সট বলছে এর ফলে এটি আশঙ্কা করা হচ্ছে যে প্রায় 650 ফুট মেগা সুনামি আসতে চলেছে। 650 ফুট যেই সুনামির হাইট থাকবে, 650 ফুট মানে তুমি ভেবে নাও যে কতলা বাড়ির সমান হবে, সেইটা হচ্ছে সুনামির হাইট। আমরা এর আগে 2004 সালে জাপানে সুনামি দেখেছি, তো সেই সুনামির থেকেও ভয়ঙ্কর সুনামি।
650 ফুট মেগা সুনামি আসতে চলেছে, যা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় সুনামির মধ্যে অন্যতম। কথা বুঝতে পারছো? এই কারণে সেই অবজেক্টকে নাম দেওয়া হয়েছিল যে আনআইডেন্টিফাইড সিসমিক অবজেক্ট, রাইট? যদিও তরঙ্গটি মিনিটে 7 মিটার দ্রুত হ্রাস পাচ্ছে, মানে তরঙ্গ যেটা আছে, যে ওয়েভটা আছে, সেই ওয়েভটা মিনিটে 7 মিটার করে তার ওয়েভের যে পিক ভ্যালু বা অ্যাম্পলিটিউড যেটা আছে সেই অ্যাম্পলিটিউডটা কমছে। এর সঙ্গে মানে এটা ওই ডিকসন ফর্জে যেটা জলের ক্রমাগত স্লোজিং এবং ফোর্থ ভূমিকম্পের তরঙ্গ তৈরি করেছে, যা গবেষকদের মতে 9 দিন ধরে গ্রহের মধ্যে প্রভাবিত হয়েছিল। এই যে ভূমিকম্পটা হয়েছে বা এই যে পিকটা দেখা যাচ্ছে, এই যে ওয়েভটা যাচ্ছে, সেই ওয়েভের ফলে যে সিগন্যালটা পাওয়া যাচ্ছে সেই সিগন্যালটাই 9 দিন ধরে পাওয়া গেছিল, যেটা বিজ্ঞানীরা ওই 2023 সালের সেপ্টেম্বর মাস থেকে ট্রেস করতে পারেনি। এখন সেই ঘটনার ব্যাখ্যা বিজ্ঞানীরা দিচ্ছেন যে এখানে এই জিনিসটা হয়েছে এবং এটা দেখা গেছে বলে এই 9 দিন ধরে সিগন্যালটা পাওয়া গেছে। আচ্ছা, এই যে সিগন্যালটা আছে বা এই যে ঘটনাটা আছে, এই ঘটনাটার নাম দেওয়া হয়েছে হচ্ছে সেইশ। এই নামটা ইম্পর্টেন্ট। এই ঘটনাটি একটি আবদ্ধ স্থানে জলের ছন্দময় গতিবিধি বর্ণনা করে, যেটা তোমাকে বলছিলাম যে গামলার মধ্যে আমরা জল রাখছি, জিনিসটা ক্লোজ আছে, জলটা ওই গামলা ছেড়ে বাইরে বার হতে পারছে না। এবার গামলার মধ্যে জল রেখে যদি গামলাটাকে এরকম দোলানো হয়, তাহলে কি হবে? জলটাও গামলার মধ্যে এইভাবে 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 দুলবে। গেল, দুললো। তাহলে এই যে দোলাটা, এই দোলাটার জন্য কি ভাইব্রেশন তৈরি হচ্ছে, এবং এই যে ভাইব্রেশন সেটা কিন্তু সিঙ্গেল ভাইব্রেশন, একটাই মাত্র কম্পাঙ্ক তৈরি হয়েছে, ঠিক যেভাবে বাথটাবে বা কাপে জল ছড়িয়ে পড়ে। গেল। যদিও এই ব্যাপারে তারা আগেই জানতো, ঠিক, কিন্তু হয় না যে বিজ্ঞানীরা যখন একটা কথা বলে তখন সমস্ত বিজ্ঞানীরা তাদের সেই কথাকে অ্যাকনলেজ করে না। যদি অ্যাকনলেজ করতো তাহলে টেসলার কথাকেও সবাই মানে অ্যাকনলেজ করতো, অ্যাকনলেজ করলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা ফ্রি ইলেকট্রিসিটি পেতাম। তো সেটা তো হয় না। তো বিজ্ঞানীদের মধ্যে এই জিনিসটা আছে। তো সেই জন্য কি বলছে যে যদিও তারা এই ব্যাপারে আগেই জানতো, তবুও বিজ্ঞানী ক্রিশ্চিয়ান স্নেভিক, যার কথা বলছিলাম, বলেন, হ্যাড আই সাজেস্টেড এ ইয়ার অ্যাগো দ্যাট সেইস কুড পারচেস ফর 9 days, বা এটা পারচেস হবে না, সরি, এটা পারসিস্ট হবে, পারসিস্ট ফর 9 days, যে এটা 9 days পর্যন্ত, ইনি 9 days-এর কথা মেনলি বলেনি, ইনি বলেছেন যে এটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করতে পারে। এই যে মন্তব্যটা, এই মন্তব্যটা কিন্তু বিজ্ঞানী মানে ক্রিশ্চিয়ান স্নেভিক বলে যে বিজ্ঞানী আছেন, তিনি 1 বছর আগেই এই মন্তব্যটা করেন। বলছে কয়েক দশক ধরে হিমবাহের বেদ, মানে এবার আমি এই যে ঘটনাটা বলছি, ঘটনাটা হচ্ছে কেন এই জিনিসটা হলো, এবং পরবর্তীকালে মানে নেক্সট পার্টে আমি বলবো যে এই ঘটনার ফলে কি কি হতে পারে। ভালো করে দেখো, বলছে কয়েক দশক ধরে হিমবাহের বেদ প্রায় 10 মিটার পর্যন্ত কমে গেছে। গ্লেসিয়ারের যে পুরু বা বেড বা উইডথ যেটা আছে সেটা 10 মিটার পর্যন্ত কমে গেছে, যা পর্বতের ভারসাম্যকে দুর্বল করে দিচ্ছে এবং যার জন্য ল্যান্ডস্লাইড হচ্ছে। বলছে যখন পর্বত ভেঙে পড়ে এটি পৃথিবীতে কম্পনের সৃষ্টি করে। অবশ্যই পর্বতের থেকেই আমাদের আর্থে তো মেন হচ্ছে মানে ভাইব্রেশন যখনই আর্থে হয়, সেই আর্থের ভাইব্রেশনের জন্য যেটা পর্বত বা মাউন্টেনগুলো যেগুলো আছে সেই মাউন্টেনের ল্যান্ডস্লাইড বড় বা তাদের ভেঙে পড়া, ধস নামা, এগুলোই দেয়। তো ধস নামলে সবসময় একটা ভাইব্রেশন তৈরি হবে বা কম্পন তৈরি হবে, যার ফলে সিসমিক ওয়েভ তৈরি হয় এবং তা অনুভব করা যায়। সিসমিক ওয়েভ তৈরি হয় এবং সেটা অনুভব করা যায়, যেহেতু এই সিসমিক ওয়েভের যে অবজেক্ট মানে গ্রিনল্যান্ডের ওই ডিকসন ফর্জেতে যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটাকে ট্রেস করা যায়নি, সেই কারণে এটার নাম দেওয়া হয়েছে আনআইডেন্টিফাইড সিসমিক অবজেক্ট। ঠিক আছে, এই ঘটনা জলবায়ুর পরিবর্তনের একটা সংকেত। আমরা অনেক দিন থেকেই শুনে আসছি যে ক্লাইমেট চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এই ঘটনার ফলে সব থেকে বেশি যে এফেক্টটা পড়বে সেই এফেক্টটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন। এবং এটা কেন হয়? পৃথিবীর যে অ্যাভারেজ টেম্পারেচার আছে সেই টেম্পারেচার আস্তে 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 বাড়ছে, ঠিক আছে। মানে পৃথিবী মানুষের বাসযোগ্য আর হয়তো থাকবে না। আর্থের যে অ্যাভারেজ টেম্পারেচার আছে, আমরা তো শুক্রতে, শনিতে, আমরা তো এই সমস্ত গ্রহ বাস করতে পারতাম। কেন পারি না? কারণ সেই সমস্ত গ্রহের যে টেম্পারেচার সেটা মানুষের বাসযোগ্য না। তো পৃথিবীর টেম্পারেচার বা অ্যাভারেজ টেম্পারেচার মানুষের বাসযোগ্য বলেই মানুষ এখানে থাকতে পারে। তো এই জিনিসটা নাকি আর মানুষের বাসযোগ্য হচ্ছে না বা হবে না। ওকে, তো এটা কি? এটা হচ্ছে আমাদের জলবায়ুর পরিবর্তনের একটা সংকেত। আচ্ছা, এর ফলে কি কি হতে পারে ভালো করে দেখে নাও। বলছে হিমবাহ পাতলা এবং উষ্ণ হওয়ার কারণে মেরু অঞ্চলে ভূমিধস এবং সুনামি আরো সাধারণ হয়ে উঠতে পারে। মানে সুনামি এবং ল্যান্ডস্লাইড সেটা এখন যতটা ফ্রিকোয়েন্ট হচ্ছে এর থেকেও বেশি ফ্রিকোয়েন্ট হয়ে যেতে পারে, এই কথাটা বলা হচ্ছে। ডিকসন ফর্জে
ভূমিধস হাইলাইট করে যে কিভাবে জলবায়ু পরিবর্তন এবং কেবল আবহাওয়ার ধরন এবং সমুদ্রপৃষ্ঠকে প্রভাবিত করছে না, পৃথিবীর ভূত্বকের স্থিতিশীলতাকেও আমাদের প্রভাবিত করছে। মানে স্টেবিলিটি যেটা আছে, আর্থক্রাসের স্টেবিলিটি, সেই স্টেবিলিটির ওপরেও কিন্তু সেই জিনিসটার একটা গুরুত্বপূর্ণ এফেক্ট আছে। বিজ্ঞানীরা সতর্ক করছেন যে গ্রহটি ক্রমাগত উষ্ণ হওয়ার জন্য, গ্রহ মানে আমাদের আর্থের কথা বলছে, উষ্ণ হওয়ার কারণে আমরা এই অপ্রত্যাশিত ঘটনা আরো বেশি দেখতে পারি। মানে এইটা যেটা দেখা যাচ্ছে এত বছর পর পর হচ্ছে, এই ঘটনাটা নাকি আরো ফ্রিকুয়েন্ট হতে পারে, এইটা বলতে চাইছে। তাহলে এখান থেকে তোমাকে প্রশ্ন কি কি দিতে পারে, যদিও এটা একদম কারেন্ট ডেটা, বাংলাতে হয়তো তুমি এই ভিডিও পাবে না, ঠিক আছে, এটা জানা দরকার, ঠিক। এবং ইউপিএসসির মতো পরীক্ষাতে এইখান থেকে প্রশ্ন আসে যে কোন কান্ট্রিতে এই জিনিসটা প্রথম ট্রেস করা গেছে। ওই এশিয়ান স্নেভিক বলে যে বিজ্ঞানীর কথা বললাম, কে এই জিনিসটাকে প্রথম ট্রেস করেছেন, কবে এই জিনিসটা ফার্স্ট আইডেন্টিফাই করা হয়েছিল, যেই কারণে বা যে অবজেক্টের কথা এখানে বলা হচ্ছে যার জন্য এই ল্যান্ডস্লাইড বা ধসটাকে পর্যবেক্ষণ করা যায়নি, সেই অবজেক্টের নাম বিজ্ঞানীরা কি দিয়েছেন, আনআইডেন্টিফাইড সিসমিক অবজেক্ট, ইউএসও যার কথা বলছি। এই জিনিসগুলো কিন্তু এখানে আমাদের আছে, রাইট। তো আশা করি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের আমি দিতে পারলাম, ঠিক আছে। তো আমাদের সঙ্গে ক্লাসেস করো, নতুন নতুন এরকম আরো ইন্টারেস্টিং তথ্য জানার জন্য তোমরা জাস্ট ঠিক মতো ক্লাসগুলো করে যাও। ঠিক মতো ক্লাস করলেই তোমরা সমস্ত কিছু এখান থেকে জানতে পারবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। চলো, আমাদের WBPSC ওয়ালা ইউটিউব চ্যানেলে যারা যারা ক্লাস করছো তারা ক্লাসের কোয়ালিটি, ক্লাসের লেভেল এগুলো সব জানো, এগুলো নিয়ে নতুন করে কিছু বলবো না। আমাদের লাইভ ক্লাসেস চলছে এনটিপিসি এক্সামের জন্য, ক্লার্কশিপ, WBC এর সমস্ত পরীক্ষার জন্য। যারা পুরোপুরি ফুল প্রিপারেশন নিতে চাইছো আমাদের সাথে থেকে, তারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয় এবং এখান থেকে ক্লাসেসগুলো ঠিকঠাক মতো করো। ফাউন্ডেশন তৈরি করার জন্য বিভিন্ন ব্যাচেস আমাদের আছে, সেই ব্যাচেসগুলোকে ঠিকঠাক মতো করো। এনটিপিসির ফর্ম ফিল আপ নিয়ে যারা আমাকে মানে SMS করেছিলে যে কোন জোনে ফর্ম ফিল আপ করবো, তো তার জন্য আমাদের এনটিপিসি এই যে কোন জোনে অ্যাপ্লাই করা উচিত, এনটিপিসির এক্সাম প্যাটার্ন কি আছে, এই জিনিসগুলো সব কিছু এখানে আমাদের দেওয়া আছে। এই ভিডিওগুলো তোমরা দেখে নাও, এখান থেকে তোমরা লাভবান হবে, ঠিক আছে, আশা করি। চলো, থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের সাথে থাকো এবং চ্যানেলের সাথে থাকো। দেখা হচ্ছে নেক্সট এরকম আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য প্রত্যেককে গুড বাই, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।